ক্লাস 11 এই ভিডিওতে আমি নীলধ্বজের প্রতি জনা এই কবিতাটা পড়াবো। কবিতাটা পড়ানোর আগে কবি মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে কিছু কথা আমি বলবো। তোমরা আশা করি জানো, মাইকেলের কবিতা তোমরা মাধ্যমিক স্তরে পড়েছো, অভিষেক। সেই সময় নিশ্চয়ই তোমরা জানো যে মাইকেল ঊনবিংশ শতকের যে যুগ সন্ধিক্ষণ, অষ্টাদশ ঊনবিংশ শতকের যুগ সন্ধিক্ষণ, সেই সন্ধিক্ষণে দাঁড়িয়ে কবিতাটা লিখেছেন। অর্থাৎ অষ্টাদশ শতক আমরা মধ্যযুগের সপ্তদশ অষ্টাদশ শতককে আমরা মধ্যযুগ বাংলা সাহিত্যের ইতিহাসে যে মধ্যযুগ ধরা হয় সেই যুগের সমাপ্ত বা সমাপন ঘটছে বলা হয়। ঊনবিংশ শতক কিন্তু একটা অন্য যুগের সূচনা করছে। এই যুগটা কি? এটাকে আমরা আধুনিক যুগ বলতে পারি। এবং এই আধুনিক যুগে কবিতার ক্ষেত্রে একজন অন্যতম পথপ্রদর্শক, এই যুগকে যে তার রচনার মধ্যে এই যুগের যে বৈশিষ্ট্য সেটা তুলে ধরেছেন প্রথম মাইকেল তার কবিতার ভেতরে। এই আধুনিক যুগের বৈশিষ্ট্য তিনি তুলে ধরেছেন। সেটা কি না, মধ্যযুগীয় যে দৈব নির্ভরতা, সেই দৈব নির্ভরতা থেকে বেরিয়ে আসছেন তিনি। অর্থাৎ দৈব নির্ভরতা কোন কোন জায়গায়? তোমরা একটা কবিতা পড়েছিলে আলাওলের, সৈয়দ আলাওল। যদিও সৈয়দ আলাওল আরাকান রাজসভার কবি, তার মধ্যে আধুনিকতার একটা, তাদের লেখায় একটা আধুনিকতার ছোঁয়া সেই সময় থেকেই শুরু হয়েছে। কিন্তু দৈব নির্ভরতার জায়গা আমরা সিন্ধু তীরে কবিতাটা যদি তোমরা মনে করো, তাহলে সেখানে দেখবে যে সেখানে সমুদ্রকন্যা পদ্মাবতীর যে শুশ্রূষা করেছে, আশা করি মনে আছে। সেই সময় কিন্তু দেবতাদের আশীর্বাদ প্রার্থনা করেছেন, তাদের কৃপা প্রার্থনা করছেন। তো এই মধ্যযুগীয় একটা কবিতা তোমরা পড়েছো। কিন্তু এই এই দৈব নির্ভরতা থেকে বেরিয়ে যাওয়াই কিন্তু আধুনিকতার একটা লক্ষণ বা যুগ বৈশিষ্ট্য, আধুনিক যুগের একটা বৈশিষ্ট্য আমরা বলতে পারি। তো আমরা মাইকেলের কবিতায় অভিষেকেও কিন্তু আমরা দেখেছি যে যেখানে ইন্দ্রজিৎ নিজ বাহুবলকে প্রতিষ্ঠিত করছে, কিংবা রাবণ আপন পুরুষকারে বিশ্বাসী, অর্থাৎ এখানে দৈব নির্ভরতা নয় বরং নিজ বাহুবলে বিশ্বাস একটা প্রতিষ্ঠিত হয়েছে। এই যে ব্যক্তি স্বাতন্ত্র, মানে এই যে রাবণকে আমরা আলাদাভাবে দেখতে পাচ্ছি, যে রাবণ, অভিষেকের কথা বলছি, যেখানে যুদ্ধযাত্রার জন্য প্রস্তুত হচ্ছে, বা ইন্দ্রজিৎকে দেখা যাচ্ছে যে এই রামের যে ঐশ্বরিক ক্ষমতা, সেই ক্ষমতা বলে পুনর্জীবন লাভ করার সংবাদ পেয়েও কিন্তু ভয় পাচ্ছেন না। যে যে মানুষকে তিনি নিশাকালীন যুদ্ধে খণ্ড খণ্ড করে কেটেছেন, তিনি আবার জীবিত হয়ে তার ছোট ভাইকে হত্যা করেছে। এই যে সংবাদ তার ধাত্রীমা প্রভাষা তাকে দিয়েছিলেন, তাতে কিন্তু তিনি এতটুকু বিচলিত হননি। তোমাদের আশা করি মনে আছে যে রাবণকে, অর্থাৎ তার পিতাকে, সে বলেছে যে যে এইবার মানে এইবার যে মানে লঙ্কায় ফিরে এসে যে যুদ্ধযাত্রা করবে, যে সংবাদ পেয়ে লঙ্কায় ফিরে এসেছেন তিনি, সেই সেই সংবাদ তিনি একেবারে বিচলিত নন। এবং এইবারের যুদ্ধযাত্রায় তিনি কিন্তু একেবারে রাঘব বংশকে ধ্বংস করেই ছাড়বেন এবং রাঘব কুল শিরোমণি রামচন্দ্রের বিনাশ ঘটিয়েই ছাড়বেন। অর্থাৎ এই যে আত্মবিশ্বাস, এই যে দৃঢ় প্রত্যয় এবং আপন বাহুবলে বিশ্বাস এবং প্রবল পরাক্রম প্রকাশ পাচ্ছে, এটাই কিন্তু আধুনিক যুগ বৈশিষ্ট্য।
আধুনিক যুগের লক্ষণই তাই ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, দ্য এজ অফ ইন্ডিভিজুয়ালিজম। তা এই যে ব্যক্তি স্বাতন্ত্র্য, অর্থাৎ প্রত্যেকটি ব্যক্তির আলাদা আলাদা অস্তিত্ব এবং তার যে বক্তব্য, এটাই আধুনিকতার একটা লক্ষণ। তো এই একই ব্যাপার মাইকেলের এই কবিতায় আমরা নীলধ্বজের প্রতি জনা, এটা একটা কোন প্রথমে বলে নিই যে কোন কাব্য গ্রন্থের অন্তর্ভুক্ত এই কবিতা, সেটা হচ্ছে বীরাঙ্গনা। বীরাঙ্গনা মানে বীর যে অঙ্গনা, অর্থাৎ মহিলা। অঙ্গনা হচ্ছে মেয়ে, যে বীর অর্থাৎ যার নিজের পরাক্রম রয়েছে, এই রকম একজন মহিলা। বীর কেন না, সে উচিত কথা বলতে জানে, নিজের যে বক্তব্য সেটা পরিস্ফুট করতে জানে, এবং বীর কেন বলা হচ্ছে না, সোচ্চারে কিছু ঘোষণা করতে জানে এবং কোনোভাবে ভীত নয়। তো এই জন্য তার বীরত্ব যেখানে প্রকাশ পাচ্ছে, হ্যাঁ। তো সেই জন্য বীরাঙ্গনা কাব্যগ্রন্থের 11টা কবিতা আছে, সেখানে প্রত্যেকটি নারী তার কিছু না কিছু অভিযোগ নিয়ে পত্র লিখছেন। তো আমাদের এই যে যে পাঠ্যাংশটি রয়েছে তোমাদের 11-এ, সেইটা হচ্ছে বীরাঙ্গনা কাব্যের 11তম যে চিঠিটা, হ্যাঁ, সেইটা জনা তার স্বামী নীলধ্বজের প্রতি কিছু বলছেন। পত্রকাব্য কাজে চিঠির আকারে লেখা, অর্থাৎ যেন পত্র প্রেরণ করছেন এইভাবে। তো এখানে এই কবিতাটা প্রথমে আমি বলি যে মধুসূদন কার দ্বারা প্রভাবিত হয়ে এই কাব্য লিখেছেন, সেটা ওভিড, গ্রিক কবি ওভিদের দ্য হেরোইডস অফ এপিসলস অফ দ্য হেরোইন্স। এই ওভিদের এই কাব্যই তার প্রেরণা। এই কাব্য থেকেই তিনি অনুপ্রাণিত হয়েছেন এবং এই বীরাঙ্গনা লিখতে উৎসাহিত বোধ করেছেন এবং লিখেছেন, এবং সেটা তার এক স্বতন্ত্র মৌলিক সৃষ্টি হয়ে উঠেছে। তো কাব্যের অনুপ্রেরণা গ্রিক কবির যে কাব্য সেইটা। এবার এই কাব্যের বিষয় কি, বিষয়টা তিনি নিয়েছেন পৌরাণিক বিষয়, মহাভারতের অশ্বমেধ পর্ব থেকে এই কাব্যের বিষয় তিনি সংগ্রহ করেছেন। এবার অশ্বমেধ পর্বে এই যে যে কথা যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে এখানে দেওয়া আছে। বিষয়টা হচ্ছে মাহেশ্বরী পুরীর যে রাজা নীলধ্বজ, তার নাবালক পুত্র হচ্ছে প্রবীর। যেহেতু নাবালক, সেহেতু তার অসাবধানতা বশত একটা কাজ করে ফেলেছে, সেটা হচ্ছে অর্জুনের অশ্বমেধ যজ্ঞের ঘোড়াকে আটকেছিল। এটা তোমরা জানো যে অশ্বমেধ যজ্ঞ করে যে ঘোড়া ছেড়ে দেয় রাজারা, সেই ঘোড়ার যে পথ অবরোধ করে, তার সঙ্গে কিন্তু সেই সংশ্লিষ্ট রাজার একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়। কারণ এই যুদ্ধ কিন্তু পরাক্রমকে এই যুদ্ধ প্রতিষ্ঠিত করে, পক্ষ এবং প্রতিপক্ষ। ঘোড়াটা যার, সে রাজা, এবং তার প্রতিপক্ষ অর্থাৎ ঘোড়ার পথ যে অবরোধ করেছে, তার সঙ্গে যুদ্ধে প্রবল যুদ্ধ সংঘটিত হয়, এবং এই যুদ্ধের পরিণামই কিন্তু পরাক্রমকে সূচিত করে। এমনটা নয় যে যার অশ্বমেধ যজ্ঞের ঘোড়া তিনিই জয়ী হবেন, এমনটা নয়। যে পথ অবরোধ করেছে তার মাথাও বিজয়ীর মুকুট উঠতে পারে, এবং এটাই পরাক্রমকে স্বীকৃতি দেবে। তো এইরকম একটা ঘোড়া অর্জুন, জানো যে তৃতীয় পাণ্ডব, হ্যাঁ, মানে পাণ্ডুপুত্র,
মহাভারতের এইটুকু পরিচয় নিশ্চয়ই জানা আছে যে পাণ্ডু কে, সেটুকু তাও আমি একবার বলে দেব। তৃতীয় পাণ্ডব, এইটুকু আমি এখন এই মুহূর্তে যেটুকু বলার সেটা বলছি, যে তার যজ্ঞের ঘোড়া প্রবীর আটকে ছিল, এবং অর্জুন বীর মহাপরাক্রমশালী, তার কাছে তো কিছুই নয় প্রবীরকে। প্রবীর তো মানে প্রবীরের সঙ্গে যুদ্ধ করা না করা সমান। তো প্রবীর অবশ্যম্ভাবী তার জীবনে ঘনিয়ে এসেছিল শেষ পরিণতি মৃত্যু। এবং এই যে এক নাবালক পুত্রকে হারিয়ে বা সন্তানকে হারিয়ে জনার যে একটা সাংঘাতিক উন্মাদ অবস্থা তৈরি হয়েছিল, আহ, মানে সন্তান হারানোর বেদনা তো কোনো ভাষায় প্রকাশ করা যায় না। তো সন্তানহীনা একজন নারী, সে যেভাবে তার এই দুঃখ যন্ত্রণাকে প্রকাশ করেছে, একই সঙ্গে রাজা নীলোধ্বজের প্রতি তার অভিযোগ কেন সেটাও এখানে আমি বলে নেব। যে এই যে রাজা নীলোধ্বজ যে পুত্রঘাতক অর্জুনকে মিত্র হিসেবে বরণ করে মাহেশ্বরীপুরীর সিংহাসনে তাকে নরনারায়ণ জ্ঞানে যেন পুজো করেছেন। তো এই পুত্রঘাতকের প্রতি একজন ক্ষত্রিয়ের এহেন আচরণ জনা কিন্তু মেনে নিতে পারেননি, কেন জনাও একজন ক্ষত্রিয় কুলনারী। তো স্বামীর এই আচরণে অত্যন্ত ক্ষুব্ধ জনা তার এই ক্ষোভ প্রকাশ করেছেন এই চিঠিতে। তো এই চিঠিটাই হচ্ছে এই কবিতা নীলোধ্বজের প্রতি জনা, যেখানে খুবই ইম্পর্টেন্ট, মানে খুবই দরকারি, যেটা জানতেই হবে, পরীক্ষার পারপাসে আসবে, সেটা হচ্ছে এই এই জনা পত্রিকাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত, আর পৌরাণিক কোন বিষয়কে অবলম্বন করে এটা রচনা হয়েছে। অর্থাৎ এই যে মহাভারতের যে অশ্বমেধ পর্ব, এটা ভীষণই দরকারি কথা। তো মোটামুটি এই যে জনার এই যে জনার যে অভিযোগপত্র, তার স্বামীর প্রতি এই যে অভিযোগ, সেটাই এই কবিতায় বর্ণিত হয়েছে। এই ভিডিওতে এইটুকুই বললাম। পরের ভিডিওতে আমি যে বলছিলাম যে পাণ্ডুপুত্র তৃতীয় পাণ্ডব অর্জুনের পরিচয়, আমি একটু মহাভারতের কথা পরের ভিডিওতে বলে নিয়ে কবিতাটা শুরু করব।